1987 সালে দক্ষিণ কোরিয়ায় স্বৈরাচারী সামরিক শাসনের অধীনে একজন কলেজ ছাত্রকে পুলিশি হেফাজতে নির্মমভাবে হত্যা করা হয়। কোরিয়ার অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের কিছু সরকারি অফিসার কেসটাকে হার্ট অ্যাটাক বলে প্রচার করে দ্রুত মৃত্যু ধামাচাপা দিতে এবং মৃতদেহ পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। কিন্তু একজন প্রসিকিউটর, যার উপরে ডেথ সার্টিফিকেট দেয়া এবং লাশ পোড়ানোর রিলিজে স্বাক্ষর করার কথা ছিল, তিনি বেঁকে বসেন। মাত্র 21 বছর বয়সী এক তরুণ কিভাবে হার্ট অ্যাটাকে মারা যায় সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি, এবং এটার সত্য উদ্ঘাটনের জন্য মামলাটি ভিন্নভাবে দেখতে শুরু করেন। মামলার সাথে জড়িত সবাইকে চুপ করানোর অনেক ধরনের অপচেষ্টা হলেও শেষ পর্যন্ত বেরিয়ে আসে এটার প্রকৃত সত্য, যার ফলে তৈরি হয় গণজাগরণের ক্ষোভের বিস্ফোরণ পুরো সাউথ কোরিয়ায় ধ্বনিত হতে থাকে, যার ফলে সেটাই হয় যেটা হবার ছিল। বন্ধুরা, বিস্তারিত কাহিনী এখন আর বলছি না, পুরো মুভির এক্সপ্লেইন দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন সেই সত্যি ঘটনাটা কি ঘটেছিল। কোরিয়ার সেই ঘটনার উপরে 2017 সালে তৈরি হয়েছিল 1987 হোয়েন দ্য ডে কামস নামের অসাধারণ একটা মুভি। কেমন ছিল সাউথ কোরিয়ার সেই দিনগুলো, কিভাবে একজন ছাত্রের মৃত্যু পুরো দেশের প্রেক্ষাপটকে পরিবর্তন করে দিয়েছিল। চলুন সেই সত্যি ইতিহাসটা জানার চেষ্টা করি। প্রেসিডেন্ট সুন ডো হোয়ান 1980 সালের একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় তার সামরিক শাসনের সূচনা করেন। প্রেসিডেন্ট হওয়ার আগে এই সেনা অফিসার যেভাবে কোরিয়ার ক্ষমতা দখল করেছিলেন সেটাও ছিল খুবই পিকিউলিয়ার একটা ঘটনা। সেই ঘটনা নিয়েও মুভি তৈরি হয়েছে। আজকের মুভিটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি সেই মুভিটার এক্সপ্লেইন দেখতে চান, তবে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটার ব্যাখ্যা করার। তো যাই হোক, ক্ষমতা গ্রহণের পর জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করার জন্য দক্ষিণ কোরিয়ার অ্যান্টি কমিউনিস্ট ইউনিটকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন প্রেসিডেন্ট। এই ইউনিটের কাজই ছিল নিরীহ বা অপরাধী যেই হোক না কেন, কোনোভাবে যদি তারা বুঝতে পারত এদের মধ্যে কমিউনিজমের বিন্দু মাত্র সম্ভাবনা রয়েছে, তাহলে তার কপালে জুটত গুম খুনের মতো ঘটনা। এই অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের ডিরেক্টর ছিলেন মিস্টার পার্ক। খুবই ডেঞ্জারাস টাইপের একজন অফিসার ছিলেন তিনি। কমিউনিস্টদের ঠেকানোর জন্য পুলিশের কিছু ইন্সপেক্টরদের নিয়ে ডিরেক্টর পার্ক তৈরি করেছিলেন তার টর্চার বাহিনী। 1987 সালের 14 জানুয়ারি পার্ক জং সোল নামে একজন কলেজ ছাত্রকে কমিউনিস্ট আখ্যা দিয়ে গ্রেপ্তার করে এই অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের কিছু সদস্য, এবং জিজ্ঞাসাবাদের সময় প্রচণ্ড টর্চার সহ্য করতে না পেরে জং সোল পুলিশি হেফাজতেই মারা যান। পার্ক জং সোলের উপর নির্যাতন চালানো হচ্ছিল মূলত এক সাম্যবাদী চিন্তাধারার লিডার কিম জং ন্যাম নামে এক নেতার খোঁজ জানার জন্য। তবে এই মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল সেই বিষয়ে সামনে আমরা আরও অনেক কথা বলবো। এখন শুধু দেখতে থাকুন এই ছাত্র মৃত্যুর ঘটনার পরে কি ঘটেছিল। এই কলেজ ছাত্রর মৃত্যুতে বেশ খানিকটা চিন্তায় পড়ে যায় এই অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের কয়েকজন ইন্সপেক্টর, যারা ছাত্রকে টর্চারের সাথে যুক্ত ছিল। জংসুলের মৃত্যুর ঘটনাটা ডিরেক্টর পার্ককে জানানো হলে তিনি দ্রুত অফিসে ফিরে আসেন এবং সেই ইন্সপেক্টরদের ডেকে জিজ্ঞাসা করেন মৃত্যুটা ঠিক কীভাবে হলো এবং এখানে ডাক্তার ডেকেছে কে। আসলে টর্চারের সময় পার্ক জং সুল যখন বেহুশ হয়ে পড়েছিল এবং কোনো শব্দ করছিল না, তখন তার অবস্থা নির্ণয় করার জন্য জো হান নামের এক ইন্সপেক্টর এক ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। সেই ডাক্তারই জানায় মৃত্যু হয়েছে কলেজ ছাত্রের। ডিরেক্টর পার্কের কথার জবাবও এবার হান নিজেই দেন, কিন্তু ডিরেক্টর এটা কেন জিজ্ঞাসা করেছিলেন সেটা কিন্তু একটু ভাবলেই বোঝা যায়। আসলে এই মৃত্যুর কোনো সাক্ষী রাখতে চেয়েছিলেন না, কিন্তু তার অজান্তেই একজন ডাক্তার সাক্ষী হয়ে গিয়েছিলেন। তবে এই ঘটনায় হান বুঝতে পারছিলেন না এই স্বীকারোক্তি কি ভীষণ বিপদ দিকে আনতে চলেছে তার জীবনে। তো ডিরেক্টর পার্ক সব শুনে অন্যদেরকে নির্দেশ দেন কেসটাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতে এবং লাশটাকে পুড়িয়ে ফেলতে। ডিরেক্টর পার্কের নির্দেশ পেয়ে এই কাজটা সম্পাদন করার জন্য প্রথমে যে কাজটা করার দরকার ছিল সেটা হচ্ছে একজন প্রসিকিউটরের অনুমোদন। আর এই লক্ষ্যে চৈ হান নামে এক প্রসিকিউটরের শরণাপন্ন হয় অ্যান্টি কমিউনিস্ট ইউনিট। এ কারণে পার্কের দুজন লোক প্রসিকিউটর চৈয়ের অফিসেও এসে পৌঁছায়। এদের কাছ থেকে সব শুনে চৈ জানতে চান লাশ পুড়িয়ে ফেলার অনুমোদন পেতে হলে তাকে পোস্টমর্টেমের রিপোর্ট দেখাতে হবে এবং তাকে জানতে হবে এটা সত্যি হার্ট অ্যাটাকের কেস কিনা। তার এই কথায় এই দুই ইন্সপেক্টর এবার একটু থতমত খেয়ে যায়, কারণ এই বডিটাকে কোনোভাবেই পোস্টমর্টেম করা হবে না বলেই নির্ধারণ করা হয়েছিল, তাই রিপোর্ট পাওয়ার তো প্রশ্নই ওঠে না।
ফলে বিষয়টাকে এবার একটু অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করেন তারা। কিন্তু প্রসিকিউটর চোই ছিলেন এক কথার মানুষ। সে কোনোভাবেই তাদের মুখের কথা বিশ্বাস করতে চাইছিল না। তার কথা হলো একজন 21 বছর বয়সের টকবগে তরুণ কিভাবে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। প্রসিকিউটরের একগুঁয়েমি দেখে ইন্সপেক্টর দুজন ডিরেক্টর পার্ককে দিয়েও চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে লাশ দাহ করার অনুমতি দিতে চায় না। উপরন্তু লাশ দাহ করা যাবে না বলে একটা কাগজে লিখে অফিস থেকে বেরিয়ে আসেন প্রসিকিউটর হান। এরপর চাই অনেকটা আত্মগোপনে চলে যান। আসলে এটা তিনি করেছিলেন কেউ যেন এই কেসে তাকে অহেতুক জ্বালাতন না করে। কিন্তু অফিস থেকে বেরিয়ে প্রসিকিউটর হান একেবারে হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ ছিলেন না। কলেজ ছাত্র পার্ক জং সুলের মৃত্যুটা তাকে ভীষণভাবে ভাবাচ্ছিল। তাই তিনি লি নামের তার এক বন্ধু, যিনিও একজন প্রসিকিউটর ছিলেন, তার সাথে গিয়ে দেখা করেন এবং দুজনে মিলে একটা পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনাটা কি ছিল একটু পরেই বলছি সেটা। তো এদিকে হানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ডিরেক্টর পার্কের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন ডিরেক্টর। তবে সেই রাতটা আর কোনো ঘটনা ছাড়াই পার হয়। পরের দিন সকালে সিউল ডিস্ট্রিক্ট প্রসিকিউটরের অফিসে প্রসিকিউটর হান ডিস্ট্রিক্ট প্রসিকিউটরের সাথে দেখা করেন এবং তাকে তার বিষয়টা জানান। হান তাকে বলেন এই কেসে ঘাপলা আছে, সে যেটা করেছে সেটা তার দৃষ্টিতে ঠিকই আছে, কিন্তু ডিস্ট্রিক্ট প্রসিকিউটরের উপরে এই বিষয়ে চাপ ছিল। তিনি হানের কথায় বিরোধিতা করেন এবার এবং লাশটা ব্যবস্থা করার পরামর্শ দেন হানকে। কিন্তু হান এটা শুনবেন কেন? তার মনে তো তখন অন্য কিছু চিন্তা চলছে। আসলে হান এদিকে থাকলেও অন্যদিকে বিভাগীয় প্রসিকিউশন অফিসে প্রসিকিউটর লি মানে হানের বন্ধু তার রুমে একটা অন্য ঘটনা ঘটিয়ে চলেছেন। বন্ধু হানের পরামর্শে প্রসিকিউটর লি সিন হাং তো নামে এক সাংবাদিককে তার অফিসে ডেকে নিয়ে আসেন সেই সকালে। কিন্তু সাধারণ একটা ব্রেকফাস্ট করতে এসে সাংবাদিক সাহেব এক অমূল্য তথ্য জানতে পারেন। লি ইচ্ছে করেই কলেজ ছাত্র পার্ক জং সুলের মৃত্যুর বিষয়টা তাকে জানিয়ে দেয়। সে তাকে আরও বলে পুলিশগুলো এবার ফেঁসে যাবে, একটা বাচ্চা ছেলেকে ওরা মেরে ফেলেছে। প্রসিকিউটরের মুখে এ ধরনের একটা বিস্ফোরক তথ্য শুনে সেখানে আর দেরি করেন না সাংবাদিক। বাইরে বেরিয়ে সাথে সাথে তার পত্রিকার অফিসে এই তথ্যটা জানিয়ে দেয়। তবে সাথে সাথে তিনি সম্পাদককে এটাও বলেন যদি এই নিয়ে তার পত্রিকা থেকে কোনো সংবাদ ছাপতেই হয় তবে এই তথ্যের সত্যতা যেন আগে যাচাই করে নেওয়া হয়। কিন্তু কে শোনে কার কথা? এরকম একটা হট টপিক নিউজে পরিণত হতে খুব একটা বেশি দেরি হয় না। সেদিন সন্ধ্যার পত্রিকায় ছাপা হয় পুলিশি হেফাজতে কলেজ ছাত্রের মৃত্যুর খবর। এরকম একটা খবরে স্বাভাবিকভাবেই পুরো কোরিয়া জুড়ে একেবারে রই রই সাড়া পড়ে যায়। সরকারের উচ্চ পদস্থদের মধ্যেই একটা চিন্তার ভাঁজ পড়ে। ডিরেক্টর পার্ক যিনি লাশ পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন সেটা আর এখন সম্ভব নয় বুঝতে পেরে তিনি সেদিন রাত্রেই সিউল পুলিশ কমিশনারের সাথে দেখা করেন এবং তার হাতে একটা কাগজ গজে দেন। ডিরেক্টর যে কাগজটা কমিশনারের হাতে দিয়েছিলেন তাতে প্রেস ব্রিফিংয়ে তিনি এই ছাত্রের মৃত্যুর বিষয়ে কমিশনার কি বলবেন সেটা লিখে দিয়েছিলেন। আর স্বাভাবিকভাবেই সেখানে হার্ট অ্যাটাকে মৃত্যুর কথাই লিখেছিলেন তিনি। কিন্তু প্রেস ব্রিফিং শুরু হলে একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা তো জানি সাংবাদিকরা কোন ধরনের প্রশ্ন করে থাকে। তো সাংবাদিকদের কাছ থেকে নানা ধরনের প্রশ্ন আসায় পুলিশ কমিশনার জোর দিয়ে বারবার হার্ট অ্যাটাকে মৃত্যুর বিষয়টাই উল্লেখ করছিলেন সবার সামনে। কিন্তু এক পর্যায়ে সেটা কিভাবে ঘটেছিল সেটার বর্ণনা করার সময় তিনি অনেকটা তালগোল পাকিয়ে বসেন। তিনি বলেন এক অফিসার ছুলকে জিজ্ঞাসাবাদের সময় টেবিলে জোরে আঘাত করলে চমকে যায় ছেলেটি, আর ভয়ে সে সময় হার্ট অ্যাটাক করে মারা যায় সে। কমিশনারের এই কথাই সবাই এবার একেবারে বোকা বনে যায়। একজন তো বলেই বসে আপনি কি আমাদের সাথে ফাইজলামি করছেন? টেবিলের উপরে চাপড় দিলেন আর একজন তরতাজা যুবক মারা গেল। এটা কি বিশ্বাসযোগ্য? তবে সাংবাদিকরা তার কাছে যখন জানতে চায় কোন ডাক্তার পোস্টমর্টেমে এই রিপোর্টটা উল্লেখ করেছে, একথার উত্তরে কমিশনার সেই ডাক্তারের নাম বলে দেন যিনি জং সুলের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছিলেন, মানে সেই ডাক্তার ইউনসাং। ডাক্তারের নামটা শোনার পর সাংবাদিকরা কি আর সেখানে থাকে? সাথে সাথে তারা চলে আসে হসপিটালে এবং ডাক্তার ইয়ংসাংকে খুঁজে বের করে তার কাছে তারা জানতে চায় জাং সুলের মৃত্যুর ঘটনাটা ঠিক কী হয়েছিল। ডাক্তার সাংবাদিকদের সত্যি যেটা সেটাই এবার বলে দেন। তিনি যখন সেই বিল্ডিংয়ে গিয়ে পৌঁছান ততক্ষণে তিনি দেখতে পান মারা গিয়েছেন সুল।
তাই তিনি বলেন মৃত্যুর প্রকৃত কারণ যদি জানতে চান তাহলে পোস্টমর্টেম পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। কিন্তু ডাক্তার সাংবাদিকদের অন্যরকম কিছু বলেই বসতে পারে ভেবে ডিরেক্টর পার্ক তার কিছু লোককে আগেভাগেই হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন। তো ডাক্তার তাদের ভয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক সাংবাদিকদের কাজের কোনো তথ্য সেদিন দিতে পারেননি। তবে এক সাংবাদিক এই বিষয়টা বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন নিচে নিচে এই হাসপাতালে আরও ঘটনা ঘটবে। তাই সে অন্য সাংবাদিকদের সাথে বেরিয়ে না গিয়ে একটা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়েন। আর এর কিছু সময় পর একটা নির্দেশনা জারি করা হয় সরকারের তরফ থেকে। সেটা হলো পার্ক জং সুলের পোস্টমর্টেম করার নির্দেশনা পেয়েছিলেন এই ডাক্তার। পোস্টমর্টেম করা হবে সে কারণে হসপিটালে জং সুলের মা, বাবা এবং বোনকে ডেকে নিয়ে আসা হয়। এই মানুষগুলো তখনও জানতো না তাদের কেন সেখানে ডাকা হয়েছে, কিন্তু যখন তারা পার্ক জং সুলের মৃত্যুর বিষয়টা জানতে পারে তখন এই হতভাগা ছাত্রটির মা বারবার মূর্ছা যেতে শুরু করে। মায়ের বুক ফাটা আর্তনাদে পরিবেশটা ভারী হয়ে আসছিল, কিন্তু ছুলের বাবা একেবারে পাথর হয়ে গিয়েছিলেন ছেলের মৃত্যুর শোকে। 15ই জানুয়ারি 1987 রাত 9:30টায় অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের হাতে মৃত্যুবরণ করা কলেজ ছাত্র পার্ক জং সুলের পোস্টমর্টেমের কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী পোস্টমর্টেমের সময় ভিকটিমের আপনজন কাউকে স্পটে থাকার নিয়ম ছিল, আর সে কারণে ছুলের মামা এই সময় উপস্থিত ছিলেন। পোস্টমর্টেম থেকে ডাক্তাররা নিশ্চিত হয় জং সুলকে প্রথমে পেটানো হয় এবং পরবর্তীতে বাথটাবের মধ্যে চুবিয়ে হত্যা করা হয় তাকে। সুলের ফুসফুসে পানির আলামত পাওয়া যায় এবং তার শ্বাসনালী ফেটে গিয়েছে বলেও দেখতে পান ডাক্তাররা। তো ভেতরের কাজ শেষ করে ডাক্তার রিউনসান যখন বাথরুমে ঢোকেন পরিষ্কার হতে, তখন সেই সাংবাদিক যে আগে থেকেই লুকিয়েছিল সে একটা রুম থেকে বেরিয়ে এসে ডাক্তারের কাছে এই মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চান। কিছুটা দ্বিধা করে ডাক্তার সাংবাদিককে এবার সত্যিটা জানিয়ে দেয়। এর কিছু সময় পর লাশটাকে নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। এদিকে এসব চললেও অ্যান্টি কমিউনিস্ট অফিসে তখন অন্য একটা নাটক মঞ্চস্থ হতে চলেছিল। যেহেতু কেসটা গোপন থাকেনি, তাই ডিরেক্টর পার্কের নির্দেশে ইন্সপেক্টর হার্ন এবং আরেক ইন্সপেক্টরকে এই ঘটনার দায় কাঁধে তুলে নিতে বলা হয়। কিন্তু ইন্সপেক্টর হার্ন একটু বেঁকে বসেন। তিনি বলেন, আমি শুধু এই কাজে জড়িত ছিলাম না, আমার সাথে অন্যরাও ছিল, তাদের কেন জড়ানো হচ্ছে না? তবে ডিরেক্টর পার্কের কঠোর কিছু পদক্ষেপ এবং নির্দেশনা শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয় ইন্সপেক্টর হার্ন। এই ঘটনায় মূলত এটাই বোঝা যাচ্ছিল ডিরেক্টর পার্ক তার পুরো টিমকে বাঁচানোর জন্য এই দুজনকে আইনের কাছে বলি দিল। একই সাথে ডিরেক্টর পার্ক পুলিশ কমিশনারকে দিয়ে আরেকটা সংবাদ সম্মেলনও করিয়েছিলেন। যেহেতু পোস্টমর্টেম হয়ে গিয়েছিল তাই অফিসিয়ালি একটা বিবৃতির প্রয়োজন ছিল। এ কারণে ডাক্তারকে আবার ডেকে আনা হয়, কিন্তু ডাক্তার সংবাদ সম্মেলনে কোনো মিথ্যা কথা বলবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন। তারপরেও সরকারের তরফ থেকে জানানো হয় হার্ট অ্যাটাকের মাধ্যমেই পার্ক জং সুলের মৃত্যু ঘটেছে। অন্যদিকে হতভাগ্য পার্কের বডিটাকে পুড়িয়ে তার ভস্য তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এখানে যে দৃশ্যের অবতারণা হয়েছে সেটাকে মেনে নেওয়া খুবই কঠিন ছিল আমার জন্য বন্ধুরা। ছুলের বাবা ছেলের ভস্য হাতে নিয়ে বুক ফাটা আর্তনাদে ফেটে পড়েছিলেন। এটাকে যখন পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তখন ছুলের বাবার অবস্থা আমাদেরকে অনেক কিছুই মনে করিয়ে দিচ্ছিল। যা হোক, এই ঘটনার মধ্য দিয়ে সব স্বাভাবিক হয়ে এসেছিল বলে মনে হলেও ঘটনাটা গড়িয়েছিল অন্যদিকে। প্রসিকিউটর চাই সুলের মৃত্যুর বিষয়ে যে প্রমাণ বা নথিগুলো সংগ্রহ করেছিলেন, মানে তার পোস্টমর্টেমের রিপোর্টের কপি, ডাক্তারের বয়ান, সরকার পক্ষের অফিসিয়ালি বিবৃতি, এসব নথিগুলো গুছিয়ে এক সাংবাদিকের হাতে তুলে দেন তিনি। আসলে পরিস্থিতিটা তখন এমন হয়ে দাঁড়িয়েছিল যে সরকারের বাইরে কারোরই কিছু করার ছিল না, কিন্তু প্রসিকিউটর একটা শেষ চেষ্টা করতে চাইছিলেন সাংবাদিকদের দিয়ে। যদিও পরের দিন এই বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছিল, কিন্তু স্বৈরাচারী সরকারকে খুব একটা বিপদে ফেলতে পারেনি। কিন্তু কলেজ ছাত্র পার্ক জং সুলের মৃত্যুর ঘটনা কোরিয়ার সাধারণ মানুষদের মনে একটা ক্ষোভ তৈরি করেছিল। বিশেষ করে সাধারণ ছাত্রদের মধ্যে সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করতে প্রচণ্ড পরিমাণে উৎসাহ জুগিয়েছিল। এ সকল পরিস্থিতির মধ্যে ডিরেক্টর তার 2 ইন্সপেক্টরকে যে বলির পাঠা বানিয়েছেন সেটা তো আপনাদের বলেইছি। সেই 2 ইন্সপেক্টরকে অ্যারেস্ট করা হয়েছিল অন্য পুলিশদের একটা দলের পক্ষ থেকে, এবং তাদেরকে ধরে নিয়ে এসে তারা যখন টর্চার শুরু করে তখন এই বিষয়টা জানতে পারেন ডিরেক্টর পার্ক। যেহেতু ছেলে দুজন তার কথাতেই এরকম একটা সাজা ভোগ করতে রাজি হয়ে গিয়েছিল, তাই তারা যাতে জেলে কম সাজা পায় বা তাদের কম সাজা দেওয়া হয় সেটা নিশ্চিত করতে চাইছিলেন তিনি।
ইন্সপেক্টর হানের টর্চারের কথা শুনে তিনি সাথে সাথে তার সাথে দেখা করেন এবং তাকে বলেন, তোমার বিষয়ে আমি খুশি, আপাতত জেলে বন্দি থাকো, পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমার সাজা যাতে কম হয় সেটার ব্যবস্থা করব। কিন্তু ইন্সপেক্টর হানকে যে জেলখানাতে বন্দি করে রাখা হয়েছিল সেখানে বু ইয়ং নামে এক লোক গার্ডের চাকরি করত। এই বু ইয়ং মনে প্রাণে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছিল এবং সে জেলের খবরাখবর নিয়মিত সাম্যবাদী মতাদর্শের নেতাদের কাছে পৌঁছে দিত। সরকারের বিরুদ্ধে যারা গোপনে গোপনে আন্দোলন করছিল তাদের মধ্যে অন্যতম এক নেতা ছিলেন কিম জং ন্যাম। মূলত তার সাথে নিয়মিত যোগাযোগ রাখত সে। তবে সরকার বিরোধী কাজে সে সময় কোরিয়ার বিখ্যাত পত্রিকা ডংয়ের এক প্রভাবশালী সাংবাদিককেও জেলে ভরা হয়েছিল। তার সাথেও বিভিন্ন তথ্য শেয়ার করত এই গার্ড এবং তার কাছে থাকা বিভিন্ন খবর বাইরে পৌঁছে দিত। বুইয়ংয়ের তথ্য আদান প্রদানের একটা নির্দিষ্ট ধরন ছিল। তিনি একটা পত্রিকার কোনো পেজে তথ্যগুলো লিখতেন এবং সেগুলোকে যথাস্থানে পৌঁছে দিতেন। তো ইন্সপেক্টর হান গ্রেপ্তার হওয়ার পর সেই খবর যখন তিনি কিম জং ন্যামের কাছে পৌঁছে দিতে যান তখন রাস্তায় সরকারের তরফ থেকে একটা চেকপোস্ট বসানো হয়েছে দেখতে পান। ইয়ং বুঝতে পারেন নিশ্চয়ই কোনো কিছুতে সরকারের সন্দেহ হয়েছে। যেহেতু তারা কিম জং ন্যামকে খুঁজছে তাই তারা হয়তো ধারণা করছে সে আশেপাশেই কোথাও রয়েছে। আর এটা দেখে ইয়ং সেদিন নিজে আর ঝুঁকি না নিয়ে বাসায় ফিরে আসেন। গার্ড বুইয়ংয়ের এক স্বামী মরা বোন ছিল এবং তার এক মেয়েকে নিয়েই তিনজনের এক ছোট্ট সংসার ছিল। ইয়ংয়ের বোনের মেয়ে মানে তার ভাগ্নি সম্প্রতি কলেজে ভর্তি হয়েছিল। তো তাকে একটা ওয়াকম্যানের লোভ দেখিয়ে সেই কাগজটা সে কিম জং ন্যামের কাছে পৌঁছে দিতে সক্ষম হন। ইয়ন হি যখন তথ্যটা পৌঁছে দেন তখন সে কিম জং ন্যামের সাথে আরও একজন লোককে দেখতে পান। কোরিয়ায় সে সময় সাম্যবাদীদের প্রধান সংগঠনের নাম ছিল ন্যায় বিচারের সনাতন পুরোহিত সংঘ। এই সংঘের প্রধান ছিলেন হাম সেও ওং নামে এই নেতা। তিনি কিম জং ন্যামের মতো গা ঢাকা দিয়েছিলেন এবং গোপনে গোপনে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন। এবং ছুলের মৃত্যুর ঘটনা এবং পরবর্তীতে ইন্সপেক্টরদের অ্যারেস্টের খবরটা জানতে পেরে তার মনে অন্য একটা প্ল্যান শুরু হয়েছিল। আর সেটা হচ্ছে ছাত্রদের নিয়ে তিনি সরকার বিরোধী আন্দোলনটাকে আরও বেগবান করতে শুরু করেছিলেন। ফলশ্রুতিতে তার কয়েকদিন পরে সিউলের রাস্তায় ছাত্ররা নেমে হঠাৎ বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিল লি হান ইয়োল নামে এক তরুণ ছাত্রনেতা। সেদিন বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটাকে ছত্রভঙ্গ করতে পুলিশ এসে হাজির হয় সেখানে এবং ছাত্রদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করতে শুরু করে। এই গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায় বুইয়ংয়ের ভাগ্নি ইয়নহি। এই বিক্ষোভের মধ্য থেকে সে কোনোভাবেই বের হতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই এক পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তখন সেই তরুণ ছাত্র নেতা লি হ্যান তাকে উদ্ধার করে। এরপর তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তবে অন্যদিকে সেই কারাগারে কিন্তু অন্য আর একটা ঘটনা ঘটছিল। ইন্সপেক্টর হানের সাথে মাঝে মাঝে ডিরেক্টর পার্কের লোকজন দেখা করতে আসতো, কিন্তু একদিন ছুলের মৃত্যু নিয়ে ইন্সপেক্টর হানের সাথে কয়েকজনের কিছুটা বাকবিতণ্ডা শুরু হয়। সেখানে হান তার সহকর্মীদের সাবধান করে দেন সে শুধু একাই ছেলেটাকে মারেনি, বরং তার থেকেও ছেলেটাকে বেশি টর্চার করেছিল অন্য তিনজন ইন্সপেক্টর যারা এখনও বাইরে রয়েছে। মূলত তাদের জন্যই সে সাজা খাটছে। হানের এই কথাটা একসময় ডিরেক্টর পার্কেরও কানে যায় আর এটা শুনে ডিরেক্টর বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি চাইছিলেন না তার ইউনিট নিয়ে আবার কোনো জল ঘোলা হোক। সে কারণে পরের দিন হানের সাথে দেখা করেন ডিরেক্টর পার্ক এবং তাকে এবার কঠোরভাবে হুমকি দেন যে এসব বিষয়ে সে যেন আর মুখ না খোলে। হান যদি এটা নিয়ে আবার আলাপ আলোচনা শুরু করে তবে তার পরিবারকে মেরে ফেলা হবে। ডিরেক্টরের এই কথাটা শেষ পর্যন্ত চুপ করিয়ে দেয় হানকে, কিন্তু জেলের ভেতরে এইসব বিষয়গুলো ঠিকই কানে যাচ্ছিল গার্ড বুইয়ংয়ের। সেই সাথে জেলারও এটা মেনে নিতে পারছিলেন না। সে এখানকার প্রধান, কিন্তু ডিরেক্টর পার্ক তার এখানে এসে এক কয়েদিকে যেভাবে শাসিয়েছেন সেটা ছিল একেবারেই নিয়ম বিরুদ্ধ কাজ। আর এটা যখন ডিরেক্টরকে তিনি মনে করিয়ে দিতে চান তখন ডিরেক্টর পার্ক জেলারের কোনো আপত্তিকেই পাত্তা দেন না। উপরন্তু তার সাথে আসা কয়েকজনের হাতে প্রচণ্ড মার খেতে হয় সেদিন জেলারকে। তবে এই লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলারের মধ্যে এক ধরনের প্রচণ্ড প্রতিশোধী স্পৃহা জেগে ওঠে। ফলে ডিরেক্টর পার্কের প্রতি একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। সেদিন রাতে জেলে বন্দি সেই সাংবাদিককে দিয়ে সেদিনের ঘটনার বিবরণ দিয়ে একটা চিঠি লেখেন তিনি। সেই চিঠিতে একটা বিষয়কে ভালোভাবে বর্ণনা করা হয়েছিল, আর সেটা হলো
কলেজ ছাত্র পার্ক জং সুলের মৃত্যুর জন্য হান ছাড়াও আরও 3 জন ইন্সপেক্টর সরাসরি দায়ী ছিলেন, কিন্তু এরা এখন বাইরে আছেন। এছাড়া চিঠিতে ডিরেক্টর পার্কের সরাসরি এই খুনের সাথে যে সম্পৃক্ততা রয়েছে সেটাও লেখা হয়েছিল। এখন একটা প্রশ্ন হলো, এই চিঠিটা কেন এবং কার উদ্দেশ্যে লেখা হয়েছিল? বন্ধুরা, এটা একটা মজার বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটু পরেই দেখব। তবে এই চিঠিটার কারণেই কোরিয়ার ইতিহাস একেবারে বদলে গিয়েছিল বলা যায়। তো জেলে এসব ঘটলেও সেই ছাত্র বিক্ষোভের পরে সিউলের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। বিশেষ করে একটা অহিংস মিছিলের উপরে যেভাবে পুলিশি হামলা হয়েছিল, সেটা সিউলের সাধারণ মানুষের মনেও প্রচণ্ড ক্ষোভ তৈরি করেছিল। আর এই বিষয়গুলো কোরীয় গোয়েন্দা সংস্থার কানেও পৌঁছেছিল। ফলে কোরীয় গোয়েন্দা সংস্থা ছাত্র আন্দোলন দমনের নামে প্রতিটা ইউনিভার্সিটির সামনে ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া টিয়ার সেলের উৎপাদনও বহু গুণে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছাত্র বিক্ষোভ বা আন্দোলন দমনের জন্য যা যা করা প্রয়োজন তার সব বন্দোবস্তই করে রাখতে শুরু করেছিল কোরীয় সরকার। অন্যদিকে সেই যে চিঠিটা লেখা হয়েছিল সেটা মূলত কিম জং ন্যামের কাছে পৌঁছে দেওয়ার জন্যই লেখা হয়েছিল, এবং সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছিল স্বাভাবিকভাবেই বুই অংয়ের উপরে। এরা জানতো সরকারের বিরুদ্ধে যায় এমন যে কোনো তথ্যই ছাত্রদের আন্দোলনকে আরও বেগবান করবে, আর এটার জন্য কিম জং ন্যামই ছিলেন সঠিক ব্যক্তি। কিন্তু তার কাছে পৌঁছানো বা তার দেখা পাওয়া খুবই কঠিন একটা কাজ ছিল। মাঝে মাঝে তিনি একটা উপাসনালয়ে আসতেন শ্রমিকের ছদ্মবেশে, কিন্তু সেটা নিয়মিত ছিল না। কিন্তু তারপরেও ইয়ং রিক্স নিয়ে পরদিন কিম জং ন্যামের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, কিন্তু যথারীতি তিনি পথে ব্যারিকেডের মুখে পড়েন। তবে সেখান থেকে নির্বিঘ্নে পার হলেও প্যাগোডার কাছে গিয়ে তিনি দেখতে পান অ্যান্টি কমিউনিস্ট টিমের কয়েকজন সদস্য কিম জং ন্যামের খোঁজ করছে। যদিও তারা সেদিন কিম জং ন্যামকে আটকাতে পারেননি, তবে বুই ইয়ংকে দেখে ফেলেছিলেন একজন ইন্সপেক্টর। যেহেতু সে জেলখানায় নিয়মিত যেত, তাই ইয়ংকে এই লোকটা ভালোভাবে চিনত, কিন্তু সে তাকে এবার কিছু বলে না। কিম জং ন্যামের কাছে চিঠিটা পৌঁছাতে না পেরে বুই ইয়ং বাড়িতে ফিরে আসেন এবং হঠাৎ তার ভাগ্নির কথা মনে পড়ে যায়, কারণ এই ভাগ্নি এর আগে একটা চিঠি কিম জং ন্যামের কাছে পৌঁছে দিয়েছিল। তো ভাগ্নির সাথে দেখা করে ইয়ং আবার একটা চিঠি কিম জং ন্যামের কাছে পৌঁছানোর জন্য তাকে অনুরোধ করে। কিম জং ন্যাম পালিয়ে কোথায় যেতে পারে সেটা বুই ইয়ং জানত, তাই সেখানকার ঠিকানা লিখে তাকে বারবার অনুরোধ করার পরেও সেদিন ইয়ন হি রাজি হয় না। মামা ভাগ্নির মধ্যে যখন এই বিষয়ে আলাপ চলছিল, ঠিক তখন হঠাৎ হুড়মুড় করে কিছু লোক তাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং বুই ইয়ংকে মারধর করে তাদের সাথে ধরে নিয়ে যায়। ইয়ংকে ধরে নিয়ে গিয়েছিল মূলত অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের কিছু ইন্সপেক্টর। যে ইন্সপেক্টর তাকে দেখেছিল সে গিয়ে ইয়ংয়ের কথা তার ডিরেক্টরকে বলে দেয়। ফলে বুদ্ধিমান লোকটা দুয়ে দুয়ে 4 মেলাতে আর কষ্ট হয়নি। সে বুঝতে পারে এই লোকটা নিশ্চয়ই সেই কমিউনিস্টটার খবর জানে, তাই ধরে নিয়ে আসা হয় তাকে, এবং ধরে নিয়ে আসার পরে সেলে আটকে প্রচণ্ড নির্যাতন শুরু হয় তার উপরে। স্বয়ং ডিরেক্টর পার্ক বুই ইয়ংকে নির্যাতন করতে শুরু করেন। ইয়ংয়ের কাছ থেকে মূলত জানতে চাওয়া হচ্ছিল কিম জং ন্যাম কোথায় পালিয়ে যেতে পারেন, কিন্তু কোনোভাবেই ইয়ং মুখ খুলছিল না। তবে তার উপরে এই বর্বর অত্যাচারের আরেকটা কারণও ছিল, সেটা হলো স্বয়ং প্রেসিডেন্টের কাছ থেকে এই কিম জং ন্যামকে দ্রুত গ্রেপ্তার করার বিষয়ে একটা চাপ ছিল, এবং এটা করতে না পারলে ডিরেক্টর পার্ককে তার পদ থেকে সরিয়ে দেওয়ারও একটা ঘোষণা দেওয়া হয়েছিল। মূলত সে কারণেই একেবারে খ্যাপা কুত্তা হয়ে উঠেছিল সে। এরপর এক নাগারে সেই টর্চার ছেলে বুই ইয়ংয়ের উপরে 7 দিন ধরে ভয়ঙ্কর টর্চার চলে, কিন্তু কিছুতেই এই লোকটা এই অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের সামনে মুখ খুলছিল না। এর মধ্যেই আর একটা ঘটনা ঘটেছিল। বুই ইয়ংয়ের বোন জানতে পেরেছিল কারা তার ভাইকে ধরে নিয়ে গিয়েছে। ফলে সে একদিন অ্যান্টি কমিউনিজমের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছু সময়ের মধ্যেই তার সাথে বেশ কিছু লোক জড়ো হয়ে যায়, এবং একটু পরে ইয়ন হিউ সেখানে তার মায়ের সাথে এসে যোগ দেয়। অবস্থাটা যখন কিছুটা মারাত্মক হয়ে উঠছিল, তখন পুলিশের একটা দল সেখানে এসে তাদের উপরে লাঠি চার্জ করতে শুরু করে এবং কয়েকজনকে তারা ধরেও নিয়ে যায়। এর মধ্যে ইয়ন হিউ ছিল, তবে পুলিশ তাদের ক্ষতি না করে একটা জায়গায় গিয়ে নামিয়ে দেয়। সেদিনের এই ঘটনায় দুটো বিষয় একই সাথে ঘটেছিল। প্রথমত, ডিরেক্টর পার্ক ইয়নের পরিবার সম্পর্কে জানতে পেরেছিলেন, ফলে সে তাদের দিয়ে ইয়ংকে ব্ল্যাকমেইল করতে চাইছিলেন। আর দ্বিতীয়ত, এই ঘটনাটা ইয়ন হিকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল সেই চিঠিটা কিম জং ন্যামের কাছে পৌঁছে দিতে। এই মেয়েটা বুঝতে পেরেছিল এই স্বৈর শাসকদের পতন ঘটানো দরকার, ফলে সে পরের দিন সে চিঠিটা নিয়ে
একটা গির্জায় গিয়ে পৌঁছায় এবং কিং জং ন্যামের হাতে সেটা পৌঁছে দেয়। চিঠিটা নিয়ে এবং এর মধ্যেকার তথ্যগুলো নিয়ে কিম জং ন্যাম এবং তার প্রধান পুরোহিত আলোচনা করে সিদ্ধান্ত নেন এই সব তথ্যগুলো তারা মিডিয়া সহ সারা দেশের মানুষের সামনে প্রচার করে দেবে। আর সেই লক্ষ্যে প্রধান বেরিয়ে পড়েন একটা জায়গার উদ্দেশ্যে। কিন্তু এর কিছুক্ষণ পরেই সেখানে হাজির হয় ডিরেক্টর পার্ক এবং তার সাঙ্গপাঙ্গরা। এখন প্রশ্ন আসতে পারে, এরা কিভাবে এই জায়গার খোঁজ পেল? উত্তরটা হয়তো অনেকেই ইতিমধ্যে ধরতে পেরেছেন। ইয়ংয়ের বোন এবং ভাগ্নির ছবি দেখিয়ে ডিরেক্টর পার্ক ইয়ংকে ভয় দেখায়। সে তাকে এটাও বলে যদি সে মুখ না খোলে তবে তার বোন এবং বোনের মেয়েকে মেরে ফেলা হবে এবং তাদের লাশ গুম করে দেওয়া হবে। ডিরেক্টর পার্কের এই কথায় এবার ভয় পেয়ে গিয়েছিল ইয়ং, তাই সে এবার মুখ খুলেছিল। কিন্তু সে তো আর জানতো না সেদিন সকালেই তার ভাগ্নি খবরটা পৌঁছে দিয়েছিল। তো দলটা গির্জাতে অনেক তল্লাশি চালায় সেদিন, কিন্তু তাদের আসার বিষয়টা আগেই বুঝতে পেরে গিয়েছিলেন কিম জং ন্যাম। ফলে সে গির্জার ছাদে উঠে নিজেকে রক্ষা করেন। এদিকে যখন ডিরেক্টর অপারেশন চালাচ্ছিলেন গির্জায়, তখন অন্যদিকে তার সর্বনাশের শেষ পেরেকটা ঠুকে দিচ্ছিলেন পুরোহিত। সেই চিঠিটা নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেন। মুহূর্তের মধ্যেই পার্ক জং সুলের মৃত্যুর সাথে কারা কারা জড়িত সেই খবরটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। কয়েক মিনিটের মধ্যেই স্বয়ং প্রেসিডেন্টের কানেও পৌঁছেছিল এটা। ফলে প্রেসিডেন্টের নির্দেশে কোরিয়া গোয়েন্দা সংস্থার প্রধান ডিরেক্টর পার্ককে ডেকে নিয়ে আসেন। সেই গির্জার অপারেশন থেকেই ডিরেক্টর পার্ক অফিসে এসে যখন পৌঁছান, তখন তিনি দেখতে পান বাইরের গেটে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়েছে। সাংবাদিকরা তার জড়িত থাকার বিষয়ে নানা রকম প্রশ্ন করতে শুরু করেছেন। ভিড় ঠেলে ডিরেক্টর পার্ক যখন ভেতরের কনফারেন্স রুমে গিয়ে পৌঁছান, তখন তিনি সেখানে আরেকটা ধাক্কা খান। তিনি দেখতে পান তার জন্য কেউ অপেক্ষা করে বসে নেই এবং একটা চিঠি ডেস্কের উপরে পড়ে রয়েছে। চিঠিটা হাতে নিয়ে ডিরেক্টর পার্ক দেখতে পান সেখানে তাকে সহ তার টিমমেটদের বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এর মাধ্যমেই প্রচণ্ড প্রতাপশালী অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের ডিরেক্টর পার্কের অধ্যায় শেষ হয়। তাকে জেলে বন্দি করা হয়। সেই সাথে বইয়ং এবং অন্যায়ভাবে যাদেরকে এতদিন বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনার পরে কোরিয়ার ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। প্রতিটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে। এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে দিচ্ছিলেন ইয়ন হির বন্ধু লি হান ইয়ন। নিজের মামার ঘটনা এবং ইয়ন হির সাথে যেটা ঘটেছিল সে কারণে সেও এই আন্দোলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। তবে তার জন্য প্রথমে তাকে লির পরামর্শ নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু যেদিন সে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিন একটা সংবাদপত্রের প্রথম পাতায় তার চোখ পড়ে। ইয়ন হি দেখতে পায় গতকালের আন্দোলনের সময় লি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবরটা শুনে কান্নায় ভেঙে পড়ে ইয়ন হি। এরপর সে অন্য ছাত্রদের সাথে গিয়ে যোগ দেয় এই গণ আন্দোলনে। আরেকজন ছাত্রের এ ধরনের অবস্থার প্রতিবাদে পুরো কোরিয়ার মানুষ সরকার পতনের দাবিতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের দাবিতে রাস্তায় নেমে এসেছিল। এ ধরনের গণদাবির মুখে 1987 সালের 29শে জুন প্রেসিডেন্ট চুন ডো হোয়ান সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। 1987 সালের 5 জুলাই মারা যায় ছাত্রনেতা লি হান ইয়োল। লির শেষকৃত্যে 10 লক্ষেরও বেশি মানুষের জমায়েত হয়েছিল সেদিন সিউলের রাস্তায়। লিহানের মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলনের মোটামুটি একটা পরিণতি আসলেও এটা সূচনা ঘটেছিল 14 জানুয়ারি পার্ক জং সুলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনার প্রেক্ষিতেই শেষ পর্যন্ত পতন ঘটেছিল স্বৈরশাসক প্রেসিডেন্ট চুন ডো হোয়াংয়ের সরকারের। বন্ধুরা, এটা একটা নিখাত ইতিহাস। কে বলে ইতিহাস কথা বলতে পারে না? ইতিহাস আমাদের প্রতিনিয়ত নতুন কিছু শুরু করতে উদ্বুদ্ধ করে, নতুন এক সূচনা এনে দেয়, আর এটা বারবার প্রমাণিত। তো কেমন লাগলো এই মুভিটির এক্সপ্লেইন? আশা করি জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজ শেষ করছি।